পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। গুনগুনিয়ে গানটা গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নামছে ইনায়া। কানে গুজে রাখা হেডফোনের তালে তালে গান গাইছে, সুর টানতে চোখ বুজে ফেলছে। সহসা কার সাথে ধাক্কা লেগে মেঝেতে পড়ে ইনায়া। কানে থাকা হেডফোন খুলে পড়ে আছে, খোলা চুলগুলো সামনে ঝুঁকে আছে। পাগলাটে লাগছে ইনায়াকে। দাঁত কিরমির করে তাকালো ইনায়া। সামনে শ্যামবর্ণের সুপুরুষকে দেখে ভ্রুজোড়া কুঁচকে এলো। অচেনা এই লোকটি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত ঝেড়ে উঠে দাঁড়ালো পাশে থাকা লোকটি। নিজের ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমি উপরে যাচ্ছিলাম। ওয়াশরুমটা কোন দিকে? ইনায়া লোকটার চারপাশ ঘুরে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। পাশের লোকটা ভোরকে মনে মনে আওড়ালো, এই পাগল কোথা থেকে এলো? আমি কোথায় এসে পড়লাম? সব উদ্ভট। ইনায়া আবার থামলো, বগল দাবা করে দাঁড়িয়ে আর চোখে চেয়ে বলল, তা চুরি করতে এসেছেন? বলেই কোমরে দুহাত রাখলো। পাশে থাকা লোকটি আশ্চর্যের সপ্তম আকাশে পৌঁছে গেল। তাকে চোর বলা হচ্ছে? কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই ইনায়া জোরে জোরে চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগলো, কে কোথায় আছো? ভাইয়া, বাবা, চোর, চোর এসেছে। লোকটা ব্যাককেলের মতো দাঁড়িয়ে রইলো। নিচের বসার ঘর থেকে সবাই ছুটে আসলো। ইনায়া দৌড়ে তাদের কাছে যে চোর চোর বলে এটা ওটা বলছে। পাশে দাঁড়িয়ে থাকা ইনায়ার ভাই ইন্তিশার কপাল চাপড়ে পাশে থাকা লোকটার দিকে তাকিয়ে দেখলো, রাগে তার চোখ দুটো লালচে হয়ে আসছে। ইন্তিশার ইশারায় আরশিকে বলল তার ভাইয়ের কাছে যেতে। ইনায়ার মা আকলিমা চৌধুরী টেনে নিয়ে চলে গেছে ইনায়াকে। আথার চৌধুরী পাশে থাকা লোকটির কাছে এসে হেসে কথা বলে চলে গেল। ইন্তিশারও বাবার পিছু পিছু চলে গেল। আরশি এগিয়ে এসে লোকটির হাত ধরে বলল, এটা আমার ননদ ভাই, রাগ করিস না, ও আসলে বুঝতে পারেনি। তাই বলে চোর বানিয়ে দিবে? বিদেশ থেকে পড়ালেখা করে এসে আমি এখানে চোর উপাধি পাবো? আরশি আকুতি ভরা চোখে তাকাতেই লোকটি উপরে ওয়াশরুমের দিকে চলে যায়। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। পাখিরা কিচিরমিচির আওয়াজ করে আকাশে উড়ছে। ইনায়া পায়ের উপর পা তুলে দোলনায় দোল খাচ্ছে। প্রকৃতির বাতাস এসে গায়ে লাগছে। কানে তার পছন্দের হেডফোনে বাজছে প্রিয় একটা গান। খুব যে গান প্রেমী সে সারাদিন গান শুনতেই পছন্দ করে। এটা নিয়ে অবশ্য বাসা থেকে কম কথা শুনতে হয় না। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে সে। পড়ালেখার প্রতি ছোটবেলা থেকে চরম বিতৃষ্ণা তার। জোর করে নানা কায়দায় তাকে পড়তে বসানো লাগে। শত কষ্টের পরেও পরীক্ষায় প্রতি বিষয়ে পাশ মার্ক নিয়ে ফিরে সে। তার বাবা আথার চৌধুরী অনেক হোম টিউটর রেখেছে, কিন্তু ইনায়ার এরকম উদ্ভট কর্মকাণ্ড ও পড়ালেখায় অমনোযোগী হওয়ায় একটাও টিকেনি। ইনায়াও জানিয়ে দিয়েছে তার কোনো হোম টিউটর লাগবে না, সে একা একাই পড়বে। ইন্তিশার বোনের কথা কানে না দিয়ে ভালো হোম টিউটর খুঁজছে। আড়মোড়া ভেঙে ছাদে উঠে লোকটি যেয়ে দেখে ইনায়া আগে থেকেই সেখানে হাজির। দোলনায় দুলছে, তাকে দেখে এগিয়ে আসছে এখানে। কপালে বিরক্তির ছাপ ফেলে লোকটা তাকিয়ে আছে। ইনায়া সামনে দাঁড়িয়ে উৎফুল্ল গলায় বলে উঠল, কেমন আছেন বেয়াই সাহেব? পাশে থাকা লোকটা নিরুত্তর। ইনায়ার বিরক্তে মুখ তেতো হয়ে আসে। সে সিনেমায় দেখেছে বেয়াই মানুষ কেমন রসিক হয়, আর তার বেয়াই করল্লার জুস মুখে লেগে থাকে তো কথা আসেই না। মুখটা বানিয়ে রাখে পাতিলের কালির মতো। ইনায়া খুব খুব করে কেসে বলে, আমি জিজ্ঞেস করেছি কেমন আছেন বেয়াই সাহেব, আপনি বলবেন বুকে বড় জ্বালা। তা না করে চুপ করে আছেন কেন? ও ব্রাশ করেননি, মুখের গন্ধ বের হবার ভয়ে? টেনশন করবেন না, কথা বলতে পারেন। আমি দূরে দাঁড়িয়ে থাকি, তাহলেই আপনার মুখে দুর্গন্ধ আসবে না। একসাথে কথাগুলো বলে থামলো ইনায়া। সামনে তাকাতেই দেখলো লোকটার রাগান্বিত মুখশ্রী। ইনায়া ঢোক গিলে এই আবার কোন আইটেম? কথায় কথায় রেগে লাল হয়ে যায়। লোকটি গম্ভীর মুখে প্রশ্ন করে, মাথায় সমস্যা? ইনায়া চোখ বড় বড় করে দুদিকে মাথা নাড়ে। লোকটা গায়ে জড়ানো হুডির পকেটে হাত দিয়ে বলে, মাথায় সমস্যা না থাকলে কোনো অপরিচিত কারোর সাথে কিভাবে কথা বলতে হয় এবং কোন সময় কি বলতে হয় সেটা জানা উচিত, বোঝা উচিত। ইনায়া চুপড়ি মেরে থাকে। সে বেশ বুঝতে পেরেছে লোকটা তার কথায় বিরক্ত। তার কথা বা উপস্থিতি কোনোটাই লোকটার ভালো লাগছে না। তাই প্রসঙ্গ পাল্টাতে প্রশ্ন করে, আমি ইনায়া চৌধুরী, আপনি? লোকটা কিছু বলার আগে নিচ থেকে আরশি লোকটাকে ডেকে ওঠে। লোকটা পিছু ঘুরে যেতে যেতে বলে, আরাবি আহমেদ। ইনায়া অস্ফুট স্বরে একবার নিজ অজান্তেই বলে, আরাবি? পরপর মাথাটা নেড়ে দোলনায় বসতে বসতে বলে, সেই যাই হোক না কেন, বেয়াই সাহেবকে আমার হেব্বি লাগছে। রাগ করলে একেবারে লাল টমেটো লাগে।
বলেই ইনায়া দোলনা থেকে উঠে হাত ছাড়িয়ে ছাদে ঘুরতে ঘুরতে বলে, ভাল লাগছে ভাই, ভাল লাগছে, ব্যাপারটা যে ভাল লাগছে। আচ্ছা বেয়াই সাহেব, আপনার মুখে কি ছোটবেলায় মধু দেয়নি, নাকি বড় হয়ে আপনি শুধু তেতো করলাই খাইছেন? পাশে থাকা আরাবি সবসময়ের মতো রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার পারমিশন ছাড়া কেউ আমার ঘরে আসুক এটা আমি পছন্দ করি না। সো ফার্স্ট টাইম এই ভুল করেছেন, তাই কিছু বললাম না। দ্বিতীয়বার একই ভুল করবেন না। কেন? আপনি কি নিজের রুমে চুরি করা জিনিস এনে রাখেন যে কেউ আসলে দেখে ফেলবে? ইনায়া কথাটা বলে ঘাবড়ে গেল। সে কিসের মধ্যে কি বলে ফেললো। সে আসল ভুলেই যায়। তার সামনে স্বয়ং আরাবি দাঁড়িয়ে আছেন, যার সাথে কথা বললে ফ্রিতে ধমক শোনা লাগে, সেই কথাটা হোক ভালো আর মন্দ। ইনায়া তো বোঝেই না লোকটা শুধু তার সাথে এমন ব্যবহার করে নাকি সবার সাথে। তাদের বাসায় 2 দিন থেকে এলো, কোনো সময় দেখেনি নিজ ইচ্ছায় এসে কারোর সাথে কথা বলতে। ইনায়ের ধ্যান ভাঙলো আরাবির ধমকে। কি বললাম শোনেননি? বের হন। ফালতু কথা বলে মাথা খারাপ করবেন না। মেহমান মানুষ, এর সাথে খারাপ ব্যবহার করতে নিজেরই খারাপ লাগবে। আমি তো আপনার রুমে ইচ্ছে করে আসিনি, সারা বাড়ি ঘুরে দেখছিলাম, হাঁটতে হাঁটতে এসে পড়েছি। আমি কি দোষ করেছি? কথাটা বলে একটা ভেঙচি কাটে ইনায়া। কানে হেডফোন গুঁজে হাঁটা ধরে গুনগুন করে বলে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আরাবি এগিয়ে এসে দরজাটা লাগিয়ে ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে, জীবন থেকে সুনামি যত দূরে রাখবো তত ভালো, কারণ আমার জীবনে ভালোবাসা নামক সুনামি যে কবেই থেমে গেছে। ইনু, এদিকে আয় তো। পেয়ারায় কামড় দিতে দিতে এগিয়ে আসে ইনায়া। ব্যঙ্গ করে বলে, অনু, এই অনু, কি বলবো বলো তো? পাশে থাকা আকলিমা বেগম ইনায়ের পিঠে এক ঘা লাগিয়ে বলে, কতবার বলেছি তোর ভাবিকে এসব বলে ডাকবি না, দিন দিন বেয়াদব হচ্ছে, আর একদিন শুনলে খবর আছে। ইনায়া ঠোঁট ফুলিয়ে বলে, তোমার ছেলের বউ যে আমাকে ইনু বলে ডাকে, আমার নাম কি ইনু? আকলিমা বেগম একবার আরশির দিকে তাকায়। আরশি ভেবাচাকা খেয়ে এগিয়ে এসে শরবতের গ্লাসটা ইনায়ের হাতে দিয়ে বলে, আর বলবো না ইনু পাখি, বসার ঘরে আরাবি আছে, ওকে যে শরবতটা দিয়ে আমি নাস্তা তৈরি করছি, তোর পছন্দের পাস্তা। ইনায়ের মন খুশিতে নেচে ওঠে। আরাবির আগমনে শরবতের গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে হাঁটা শুরু করে। হঠাৎ থেমে আশেপাশে সন্ধ্যার নজর বুলিয়ে শরবতের গ্লাসে একটা চুমুক দিয়ে হাসে। সোফায় হেলান দিয়ে ফোন টিপছে আরাবি। ইনায়া টেবিলে আওয়াজ করে গ্লাসটা রেখে নিজে আরেকটা সোফায় বসে। আরাবি আওয়াজ পেয়ে কখনই তাকিয়েছে, টেবিল থেকে শরবতটা নিয়ে চুমুক দিতে নিলেই গ্লাসের এক পাশে গোলাপি লিপস্টিক দেখতে পায়। ভ্রুজোড়া উঁচিয়ে ইনায়ের দিকে তাকিয়ে গ্লাসটা আগের জায়গায় রেখে দেয়। ইনায়া ব্যস্ত কণ্ঠে বলে, শরবতটা খাচ্ছেন না কেন বেয়াই সাহেব? আমি শরবত খেতে চেয়েছি, লিপস্টিক নয়। অর্ধেক যখন খেয়েছেন বাকিটা আপনিই খান। ধরা পড়ে ইনায়া চুপসে যায়। ইনিয়ে বিনিয়ে বলে, সরি, আমি আবার নিয়ে আসছি বেয়াই সাহেব। আরাবি হাত উঁচিয়ে উঠে দাঁড়ায়। ইনায়ের দিকে তাকিয়ে বলে, তার কোনো দরকার নেই। আপুকে বলবেন কাজ আছে, বিকেলে এসে বক্সটা নিয়ে যাব। আর কি? আরাবি এগিয়ে একেবারে ইনায়ার সামনে যেয়ে দাঁড়ায়। ইনায়া হালকা পিছিয়ে পড়ে। পরপরই শুনতে পায়, কথায় কথায় আমাকে বেয়াইসাব বলবেন না। তো কি বলবো? ভাইয়া। ভাইয়া? হালকা টেনে কথাটা বলে ইনায়া আরাবি পকেটে ফোন রাখতে রাখতে বলে, বয়সে গুনে গুনে 10 বছরের বড় হব আপনার, ভাইয়া বললে সমস্যা নেই। কথাটা বলেই আরাবি চলে যায়। ইনায়া হাঁ করে সোফায় বসে দাঁত কিরমির করে বলে, ভাইয়া? তোর ভাইয়ার নিকুচি করব, এলিয়েন কোথাকার। কার কি খুশি করবে নাফা? তাদের বাড়িতে কাজ করা মধ্যবয়সী জবেদা জিজ্ঞেস করলো। ইনায়া রাগে ফুসতে ফুসতে বলল, একজনের মাথা কুচি কুচি করে বিরিয়ানি রান্না করে খাবো। বলেই ইনায়া ধূপধাপ পায়ের উপরে চলে যায়। জবেদা খাতুন নিজের মাথা ধরে বলে, এই মেয়ের বিশ্বাস নাই, কবে জানি আমার মাথাটা কাইটা খাইয়া ফেলায়। সে কি, তোর শুধুই ক্র্যাশ নাকি বেশি কিছুই নো? বান্ধবী ইতিকার কথায় ইনায়া মুখ কুচকে নিয়ে বলল, তুই তো জানিস নিত্যদিন আমি এই ক্রাশ নামক খাবারটা খাই, কিন্তু এত সিরিয়াস কি কখনো হয়েছে? ইতিকা হা হয়ে একটু জোরে চেঁচিয়ে বলে, তার মানে এটা শুধু ক্রাশ খাওয়া থাকেনি, অনেক দূর এগিয়েছে, তাই তো? ইনায়া লাজুক হাসে। ইতিকা আরেকটু মিলে বসে ইনায়ার পাশে। পরপর উৎফুল্ল কণ্ঠে বলে, তার দিক থেকে কোনো সাড়া পেয়েছিস? ইনায়া মুখটা ফুলিয়ে 2 দিকে মাথা নেড়ে বলে, উনি তো আমার সাথে ভালোভাবে কথাই বলে না, তুই এবার সাড়া পাওয়ার কথা বলিস? ইতিকা ইনায়ার গলা জড়িয়ে বলে, চিন্তা করিস না, আমিও দেখি ও
ওই বেটা আমার বান্ধবীর প্রেমে কিভাবে না পড়ে থাকতে পারে। আজকে তোদের বাসে যাব, দেখা করিয়ে দিতে পারবি? প্রতিদিন বিকেলে তো আসে, তুই বরং সেই সময় চলে আসিস। ইতিকা মাথা নেড়ে উঠে দাঁড়িয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। ইনায়াও কাঁধে থাকা ব্যাগটা চেপে উঠে দাঁড়ায়। তোর চয়েস আছে বান্ধবী, দুলাভাই কি হ্যান্ডসাম। ইনায়া এক ঘা ইতিকার পিঠে বসিয়ে দিল। তোর লুচ্চা নজর ওনার উপর দিবি না। আর জোরে জোরে যে দুলাভাই বলছো, শুনতে পারলে খবর আছে। ইতিকা দোলনা থেকে নেমে আরাবির কাছে যায়। ইনায়া হাঁ করে তাকিয়ে আছে ইতিকার আগমনে। আরাবি ফোন থেকে দৃষ্টি ঘুরিয়ে প্রশ্নসূচক চাহনিতে তাকায়। আপনাকে একটা কথা বলতাম ভাইয়া। জি বলেন। আমি শুনেছি আপনি নাকি এলিয়েন, আপনার মাঝে নাকি কোনো অনুভূতি নেই। আপনি নাকি সবসময় লাল টমেটো হয়ে ফুলে থাকেন আর নিজ বাস গলা দিয়ে ধমক দেন। আরাবি উঁচু গলায় বলল, হোয়াট? ইতিকা আমতা আমতা করতে করতে বলে, আমি না, আমাকে ওই যে ইনায়া বলেছে। কথাটা বলে ইতিকা ইনায়াকে ফেংচি কেটে দৌড়ে চলে যায়। আরাবি ইনায়ের দিকে এগিয়ে যায়। ইনায় ফেল ফেল করে তাকিয়ে আছে। ইতিকা আরাবি কে কি বলছে কিছুটাই সে জানে না। আরাবি ইনায়াকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ধমকে বলে উঠল, এই মেয়ে, তুমি আমার সম্পর্কে এসব কি বলে বেড়াও? ইনায়া কিছু না বুঝেই বলে, মানে? আচ্ছা, তুমি কি আসলেই ইনোসেন্ট নাকি অভিনয় করো? আমি কোনো নায়িকা নই যে অভিনয় করব। কথা একদম পেঁচাবে না। আমার কথা কোনো জিলিপি না যে পেঁচাবো। আজব মেয়ে রে বাবা। বাদর ছেলে রে বাবা। তুমি কি আমার সাথে ঝগড়া করছো? না, আমি আপনার সাথে প্রেম করছি। আরাবি এবার ফোঁস করে নিঃশ্বাস নিয়ে মনে মনে আড়ালো। কন্ট্রোল আরাবি, কন্ট্রোল। তুই তো এত কথা বলিস না, কারো কোনো কৈফিয়তও দিস না, তাহলে এই মেয়ের সাথে পায়ে পা বেঁধে ঝগড়া করছিস কেন? ইনায়া আরাবিকে চুপ করে থাকতে দেখে আস্তে আস্তে সরে পড়ে ওখান থেকে। গ্রীষ্মের দুপুর কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছে ইনায়া। গায়ে পড়া কালো টপস ও কালো স্কার্ফ মাথায় উঁচু করে ঝুঁটি বাঁধা। ভ্যাপসা গরমে সামনে থাকা ছোট ছোট চুলগুলো কপালে লিপকে আছে। সারা মুখে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। তার মা তাকে পাঠিয়েছে আরাবিদের বাসায়, কিন্তু আরাবি তাকে ঘরের ভেতরে না নিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। তারও অবশ্য কারণ আছে। কিছুদিন আগে ইনায় ফ্ল্যাটে ঢুকে আশেপাশে ভাড়াটেদের কলিং বেল অযথা বাজিয়ে পালিয়েছে। কেউ কেউ দেখেও নিয়েছে সেটা, তাই নালিশ জানানো হয়েছে আরাবিকে। আরেকবার এসে তো ছোট ছোট বাচ্চাদের সাথে ঝগড়া লেগেও গিয়েছিল। ইনায়ের অপেক্ষার পালা শেষ হয়। সাদা শার্ট পরিহিত আরাবি হাতা ফোল্ড করতে করতে তার সামনে এসে দাঁড়ায়। ইনায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে আরাবিকে। সাদা শার্টে তার সৌন্দর্য দ্বিগুণ বেড়েছে। এই কয়দিন তো টি শার্ট পরা আরাবিকে দেখেছিল ইনায়া, তাই আরাবির এই লুকটা তার কাছে একেবারে নতুন। ইনায়াকে অন্যমনস্ক দেখে আরাবি তুলি বাজায়। ইনায়া দরফর করে ওঠে। আরাবি একবার সরু চোখে তাকিয়ে গাড়ির ভেতরে উঠে বসে। ইনায়াকেও গাড়িতে ওঠার ইশারা দেয়। ইনায়া বরাবরই সব কাজে কাঁচা। গাড়িতে বসে গাড়ির সিট বেল্ট নিয়ে এক প্রকার যুদ্ধ শুরু করেছে, তাও সফল হচ্ছে না। আরাবি বিড়বিড় করে কি যেন বলে এগিয়ে ইনায়ার সিট বেল্ট লাগিয়ে দেয়। আরাবি দূরে যেতেই ইনায়া ঘন ঘন শ্বাস নিতে থাকে। এই কিছুক্ষণ তো তার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। আরাবির পারফিউমের ঘ্রাণ নাকে এসে ঠেকছিল। ইনায়া একবার আর চোখে আরাবির দিকে তাকাতেই দেখে আরাবি আগে থেকে তার দিকে তাকিয়েছিল। ইনায়ার সাথে সাথে চোখ সরিয়ে নেয়। এই মুহূর্তে মুখটা বন্ধ না করলে গাড়ি থেকে বাহিরে ফেলে দিব, ইডিয়েট। আরাবির কথাটা শুনে চুপ হয়ে যায় ইনায়া। প্রায় 8 ঘন্টা যাবত নানা কথা বলে একা একা নিজে হাসছিল। এবার বিরক্ত হয়ে আরাবি ধমক দিয়ে তাকে। একই সাথে তারা রওনা হয়েছে গ্রামের উদ্দেশ্যে। সেখানে ইনায়ের খালাতো বোনের বিয়ে, বাকিরা আগেই চলে গেছে। ইনায়ের মূল্যায়ন পরীক্ষা আজকে শেষ হবে বলে আরো সে আরাবির সাথে আজকে চলে যেতে বলেছে তাকে। এখনো ঘন্টাখানেক পথ বাকি। ইনায়া বসে বসে বিরক্ত হচ্ছে। আরাবি পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। ইনায়া বিরক্তিতে মুখ দিয়ে চ সংক্রান্ত শব্দ করলো। আরাবি ইনায়ের দিকে তাকালো কপাল কুঁচকে। আপনার গাড়িতে তো মিউজিক সিস্টেম আছে, একটা গান ছাড়ুন না। আরাবি কোনো কথা না বলেই গান ছেড়ে দিল। একটা পছন্দের গান বাজাতে ইনায়া খুশিতে দাঁত কেলিয়ে বলল, এটা আমার খুব পছন্দের গান। কথাটা বলে পরপরই গানের সাথে নিজে সুর মেলাতে ব্যস্ত হয়ে পড়ল সে। গ্রামের বিয়ের রীতিনীতি শহুরেদের থেকে আলাদা। ইনায়া এই প্রথম গ্রামের বিয়ে দেখছে, যার কারণে সবসময় ঘুরঘুর করছে চারপাশে আর নিজের ফোনে সবকিছুর ভিডিও করে রাখছে। আজকে সন্ধ্যায় গায়ে হলুদ, তেমন আয়োজন না করা হলেও তারা কাজিনরা মিলে অনুষ্ঠানটা নাচ গানের মাধ্যমে উপভোগ করবে বলে জানিয়েছে। ইনায়া এদিকটা থেকে বেরিয়ে সারা বাড়ি খুঁজছে আরাবিকে, কিন্তু কোথাও পাচ্ছে না।
এবার বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পেছনে নদীর ঘাটে পেল আরাবিকে। সে বসে ফোন চালাচ্ছে। এই নদীর পাড়টা তার নানা করে গিয়েছিল। নদীর চারপাশে নানান সবজি ও ফলের গাছ লাগানো, চারপাশে প্রাচীরে ঘেরা, বাড়ির কেউ ছাড়া সহজে কেউ এখানে আসতে পারে না। ইনায়া এগিয়ে গিয়ে বসে পড়ল আরাবির পাশে। আরাবি ফোন থেকে দৃষ্টি ফিরিয়ে একবার তাকিয়ে বলল, তুমি এখানে কেন? আমার কি এখন আপনাকে বলে আসতে হবে? এটা আপনার বাড়ি না। সেটা আমিও জানি, তোমাকে বলতে বলিনি। জেনে ভালো করেছেন, মাস্টার্স পাস করেছেন। আরাবি উঠে দাঁড়িয়ে যেতে যেতে বলল, সুনামি আমার পিছু ছাড়ছে না। কোন দিন জানি সবার মতো আমিও মিশে যাই সুনামির মাঝে। ইনায়া তৈরি হয়ে বেরিয়ে আসলো স্টেজের সামনে থেকে। এ পর্যন্ত গায়ে হলুদের অনুষ্ঠান শেষ। এখন বড়রা চলে যাবে ঘরে। এখানে থাকবে তারা, কাজিন সহ কিছু বন্ধু বান্ধব। আরাবিকেও এখানে জোর করে পাঠিয়ে দিয়েছে আরশি। আরাবি চুপচাপ বসে আছে এখানে। একের পর এক নাচ গান চলছে। হঠাৎ মাইকে এবার একটা ডান্স নিয়ে আসবে ইনায়া চৌধুরী। এ কথাটা শুনে উৎসুক দৃষ্টিতে তাকায় সামনে। হলুদ শাড়ি পরা ইনায়া চুলে খোপা করে গাজরা পড়েছে। মুখে প্রসাধনী ছোঁয়া বলতে লিপস্টিক। ফর্সা মুখে এমনি কিছু ব্যবহার করতে হয় না ইনায়ার। শাড়ির আঁচল কোমরে গুজে নাচের জন্য প্রস্তুত হচ্ছে ইনায়া। শাড়ি হালকা সরে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। কিছু ছেলে বাজে কথাও বলা শুরু করেছে, যা আরাবির কানে কিছুটা পৌঁছে। আরাবির কপালের রগ ফুলে ওঠে, চোখ জোড়া অগ্নিশিখার ন্যায় জ্বলজ্বল করে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ইনায়ার হাত ধরে টেনে নিয়ে আসে। আকস্মিক ঘটনায় সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ইনায়াকে নিয়ে এতক্ষণ যাবৎ বাজে কথা বলা ছেলেগুলো চুপ হয়ে ঘটনা কি হচ্ছে দেখতে থাকে। আরাবি ইনায়ার হাত ছেড়ে ছাড়িয়ে নিয়ে বলে, শাড়ি সামলাতে না জানলে শাড়ি পরো কেন? আর তুমি খুবই উড়নচণ্ডী ইনায়া। সবাই বললে লাফিয়ে লাফিয়ে নাচা লাগবে। তুমি ভালো খারাপ বোঝো না, বোকার মতো একের পর এক কাণ্ড ঘটাও। এখন চুপ করে ভদ্র মেয়ের মতো বসে থাকবে, না হয় সোজা বাড়ির ভেতর যাবে। মাইন্ড ইট। আরাবি কথাটা বলেই চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। তখন শুনতে পায় ইনায়ার কথা। কোন অধিকারে আপনি আমাকে শাসন করছেন? আরাবি না ঘুরে গম্ভীর গলায় বলে ওঠে, আরাবি কখনো অধিকারের তোয়াক্কা করে না। তার যেটা মন চাইবে করবে, যা ইচ্ছে করবে সেটা পূরণ করবে। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যায় আরাবি। ইনায়া শাড়ির কুচি ধরে হেঁটে রুমে চলে যায় ঠিক করতে। তোর পাশে বসা এটা কে ইনায়া? রাহির প্রশ্নে ইনায়ার পাশে থাকা আরাবির দিকে তাকায়। লোকটার সামনে থাকা অনুষ্ঠানে কোনো মনোযোগ নেই, ভাবলেশীন ভাবে বসে আছে। আরশি ভাবির ছোট ভাই আমার বেয়াই সাহেব। রাহি চড়া হেসে বলে, তোদের বাসায় থাকি নাকি? সব সময় না, মাঝে মধ্যে। যখন অফিসে কাজের চাপ বেশি থাকে না, তখন আমাদের বাসায় আসে। রাহি বাঁকা হেসে মনে মনে বলল, এরকম হ্যান্ডসাম বড়লোক ছেলেই তো খুঁজছিলাম আমি। যাক, সহজে পেয়ে গেলাম। এখন শুধু টেনে পাখিকে নিজ খাঁচায় বন্দি করব। পুরুষ হলো নারী খেকো, এদের কিভাবে নিজের আওতায় আনা যায় আমি রাহি সেটা খুব ভালো করেই জানি। ইনায়া সহ পুরো পরিবার বের হয়েছে ঢাকার উদ্দেশ্যে। বিয়ে সম্পন্ন হয়েছে সন্ধ্যায়। তারা রাত্রেই চলে যাবে। ইনায়াদের সাথে যাচ্ছে তার মামাতো বোন রাহি। হঠাৎ করেই রাহি আবদার জুড়ে বসেছে ফুফু বাসায় কিছুদিন থাকার। আকলিমা বেগমও হাসি মুখে সাথে করে নিয়ে আসে রাহিকে। ইনায়া প্রথমে অবাক হয়েছিল রাহির নিজ থেকে আসার ইচ্ছে দেখে, কারণ এর আগে তারা বেড়াতে আসলে শত জোর করেও রাহিকে তাদের বাসায় নিতে পারেনি। ইনায়া ছুটে যাচ্ছে রান্নাঘরের দিকে। আরশি শরবত নিয়ে যাওয়ার জন্য ডেকেছে। তার মানে আরাবি এসেছে এই 2 দিন যাবৎ কোনো খোঁজই ছিল না, হয়তো অফিসের কাজে ব্যস্ত ছিল। ইনায়া রান্নাঘরের দরজার সামনে এসে থেমে যায়। শরবতের ট্রে হাতে সেজেগুজে রাহি দাঁড়িয়ে, ঠোঁটে টকটকে লিপস্টিক, পরনে টি শার্ট, চুলগুলো ছেড়ে রেখেছে, মোটা করে আইলাইনার দিয়েছে চোখে। ইনায়া থমেরে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেও তো দেখলো নর্মাল ড্রেস আপে, এখন এরকম সাজিয়ে দেখে অবাক না হয়ে পারল না। এত সাজগোজের কি আছে? রাহি ইনায়াকে ঠেলে ট্রে নিয়ে পাশ কাটিয়ে চলে গেল। ইনায়া বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে হাঁটা ধরল রাহির পিছু পিছু। সোফায় মাথা পেলে বসে আছে আরাবি। গরমে গায়ে পড়া সাদা শার্টটা ভিজে আছে, বুকের কাছে গুদাম খোলা। আজকে বাহিরে গরম পড়ায় নাজেহাল অবস্থা হয়েছে তার। মাথা ব্যথাও ক্রমশ বাড়ছে। অফিসের কাজের চাপে মেজাজ বিগড়ে আছে। তার উপরে ট্রে হাতে শরবত নিয়ে অপরিচিত মেয়েকে দেখে বিরক্ত হলো আরাবি। মেয়েটা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। গ্লাসের শরবতটুকু শেষ করে আরাবি স্বাভাবিক কণ্ঠে বলল, জবেদা খালা কোথায়? আর আপনি বা কে নতুন কাজে এসেছেন? এর আগে তো দেখিনি। রাহি যেন আকাশ থেকে পড়ল। শেষে কিনা তাকে কাজের লোক বানিয়ে দিল। তাকে কি কাজের লোকের মতো দেখাচ্ছে নাকি? রাহি কিছু না বলে এক ছুটে উপরে চলে গেল।
নিশ্চয়ই তাকে খারাপ লাগছে দেখতে। এখন গিয়ে ভালো করে সেজে আসবে। আরাবি অবাক হয়ে তাকিয়ে আছে, কিছুই বুঝলো না। এর মাঝেই ধীর পায়ে হেঁটে হাজির হয় ইনায়া। সোফায় বসতে বসতে আরাবির দিকে তাকায়। আরাবিও তার দিকে তাকিয়ে আছে। একটু আগে যে মেয়েটি শরবত নিয়ে এলো, মেয়েটার কি মাথায় সমস্যা? না তো, কেন? তোমাদের বাসায় কাজে নতুন নাকি? কি? আরে ও তো আমাদের কাজের মেয়ে না, আমার মামাতো বোন। আরাবি আমতামতা করে বলে। আমি তো ভাবলাম নতুন কাজের মেয়ে। কথাটা শুনে ইনায়া ফিক করে হেসে দিল। পেট ধরে অট্ট হাসিতে মেতে উঠল। দেখে মনে হচ্ছে কথাটা শুনে খুব খুশি হয়েছে সে। আরাবি বিড়বিড় করে বলল, মেরে ফেলবে নাকি? ইনায়া মুখে হাত দিয়ে হাসি থামিয়ে বলল, বেশ হয়েছে। এত সাজগোজ করে আসার কি আছে এই মেয়ে? সাজতে তো জানে না, শুধু শুধু ঢং করে। নিজ মামাতো বোনের নামে এগুলো বলো? মামাতো বোন না তো ছাই, 1 নাম্বার অসভ্য এই মেয়ে। জানেন কি করেছে? থাক, আর বলা লাগবে না। দেখা যাবে এই কথা সারাদিন গেলেও শেষ হবে না। তুমি তো আবার হাঁসের মতো প্যাক প্যাক শুরু করলে, থামো না। ইনায়া মুখ ফুলে উঠে হাঁটা লাগায়। পেছন থেকে শুনতে পায়, এই রাত কতক্ষণ থাকবে পুকি? ইনায়া মনে মনে শেষ কথাটা আওড়ালো। পুকি? বিস্ময় নিয়ে পেছনে ফিরে দেখলো আরাবিকে হাসতে। এই প্রথম আরাবিকে হাসতে দেখে ইনায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আরাবি নিজ হাসি বন্ধ করে মুখটা গম্ভীর করে উঠে উপরে চলে যায়। ইনায়া সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, আপনি যেটা দেখান সেটা আপনি না বেয়াই সাহেব, আপনার ভেতরে আছে অন্য এক সত্তা, যা কাউকে বুঝতে দেন না কখনো। কিন্তু কেন? কি সেটার কারণ? আপনাকে শার্ট পরলেও সুন্দর লাগে, টি শার্ট পরলেও সুন্দর লাগে, আর কিছু না পরলেও সুন্দর লাগে। আরাবি কিং কর্তব্য বিমূঢ়। ইনায়া কথাটা বলে লাজক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। আরাবি তড়িঘড়ি করে গায়ে টি শার্ট জড়িয়ে নিল। ইনায়া পা দিয়ে মেজে খুঁটাখুটি করছে। কিছুক্ষণ পর আরাবির গম্ভীর কণ্ঠ শুনতে পায়, তোমাকে না কতবার বলেছি রুমে আসলে নক দিয়ে আসবে? ভুলে গিয়েছিলাম, আর হবে না। আরাবি ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল। আর এসব কি কথা বলো? ইনায়া এবার মাথা তুলে আরাবির দিকে তাকালো। দেখে মনে হচ্ছে না রেগে আছে, কিন্তু কণ্ঠ গম্ভীর। আমি আবার কি বললাম? একটু আগে কি বলছিলে? ইনায়া আবার লাজুক হেসে মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠ বলে, সত্যিই তো বলছি। আরাবি আর এক মুহূর্ত দেরি না করে ধূপধাপ পায়ে রুম থেকে বেরিয়ে গেল। ইনায়া সেদিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, এ কোন নিরামিষ রে বাবা? না না ইনায়া, তোকে তো একে আমিষ বানাতেই হবে, কারণ তোর তো আবার নিরামিষ পছন্দ না। লাস্ট কথাটা অভিমানী স্বরে বলল ইনায়া। তুমি আরাবির ঘরে কি করছো রাহি? আরশির কথা শুনে রাহি ঘাবড়ে যায়। আরশি হাতে থাকা আরাবির শার্টগুলো বিছানায় রাখে। এখনো সে প্রশ্নসূচক দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে। রাহি আমতামতা করে বলল, ঘুরতে ঘুরতে এসে পড়েছি ভাবি। বলেই রাহি রুম ছেড়ে বেরিয়ে গেল। আরশি সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই মেয়ের হাবভাব আমার একদম সুবিধার ঠেকছে না। আরশির কথার মাঝেই আরাবি এসে হাজির হয়। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে আরাবি এগিয়ে যেয়ে বলে, কোনো সমস্যা হয়েছে বোন? আরশি আরাবির দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ে। আর কোনোদিন আমাকে এখানে আসার জন্য জোর করবে না আপু। তোর কি এখানে কোনো সমস্যা হয় রে? আসতে চাস না? আর তাছাড়া তুই ছেলে মানুষ, একা ওই বাড়িতে থেকে কি করবি? কি রান্না করে খাবি? কারোর রান্না করা খাবারও তো খেতে চাস না তুই। তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি বাইরে থেকে খেয়ে নিব। একদমই না, তোর ফ্ল্যাট এখান থেকে বেশি দূরে না। আমি ইয়ানাকে পাঠাবো খাবার দিয়ে, তুই একদম নাকচ করবি না, আম্মা রাগ করবে শুনলে। এত ঝামেলার কোনো মানেই হয় না আপু। তুই ঝামেলা বুঝতে পারিস, আমি যে এত করে বলছি বিয়ে করতে সেটা শুনিস না। প্লিজ আপু, আর যাই হোক বিয়ে করার কথা আমাকে বলবি না। আরশি এগিয়ে আরাবির কাঁধে হাত রেখে বলে, আর কত ওই মেয়ের কথা মনে রেখে পড়বি ভাই? আমি কবেই তাকে ভুলে গেছি, মনে রাখার প্রশ্নই আসে না। আরশি হালকা চেঁচিয়ে বলে, তাহলে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? আরাবির চোখ রক্তিম হয়ে আসে, নাকের পাটা ফুলে উঠছে। আরশির দিকে কিছুক্ষণ রক্তিম চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, ঠিক আছে, তুমি চাইছো আমি বিয়ে করি? আমি বিয়ে করলে তুমি খুশি, তাহলে সেটাই হবে, আমি বিয়ে করব। আরশির মুখে হাসি ফুটে, কিন্তু সেই হাসি নিভে যায় আরাবির শিশির কথায়। কিন্তু যাকে বিয়ে করতে চাই তাকে কি পারবে এনে দিতে? তুই কাকে বিয়ে করতে চাস আমায় একটা বার বল। আরাবি নিজের অফিসের ব্যাগটা হাতে নেয়, যেতে যেতে বলে, আমি যাকে চাই তাকে তুমি খুব ভালো করেই চেনো আপু, খুঁজে নাও, না পারলে আমি তোমাকে তার কথা জানাবো। আরশি বিড়বিড় করে বলল, আমি চিনি। ভালোবাসিস? ইতিকার কথায় কান্না ভেজে মুখটা ইনায়া উপরে তুলল।
কান্নার কারণে চোখ ফুলে আছে, নাকের ডগা লাল হয়ে আছে। ইতিকা ইনায়াকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমি যে বলি আরাবি ভাইয়াকে। ইনায়া অনবরত দুই দিকে মাথা নেড়ে বলে, না, উনি নাকি বিয়ে করার কথা বলেছে। আচ্ছা তুই বল, রাহিকে এই কয়দিনে চিনে উনি ভালোবেসে ফেললো, আর আমি কি দোষ করলাম? দিনের পর দিন পিছনে ঘুরঘুর করেও তার মন পেলাম না। পেলাম কি শুধু ধমক আর অপমান। তুই একবার কথা বলে দেখ না। না, আমি কোনো কথা বলবো না। আর উনি এখন এই বাড়িতেও আসে না। ভাবিকে দেখি রাহিকে দিয়ে কিছুক্ষণ পর পর খাবার পাঠায়। আচ্ছা একটা কথা, তোর এই মামাতো বোন রাহি বাসায় ফিরছে না কেন? মা বললো মামা মামিকে আসতে বলবে, বিয়ে পাক্কা করার পর একেবারে রাহিকে সাথে করে নিয়ে যাবে। কথা শেষ করতে পারে না ইনায়া, নিচ থেকে তাকে ডাকছে আরশি। ইতিকাকে বিদায় দিয়ে ড্রয়িং রুমে যায় ইনায়া। আরাবি বসে আছে মাথায় হাত দিয়ে। আরশি শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ইনায়ার দিকে। পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে রাহি। পিনপন নীরবতা বিরাজ করছে ঘরটিতে। ইন্তিশার এসে পাশে বসে আরশি। নীরবতা ভেঙে আরাবি চেঁচিয়ে বলে উঠল, আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্তটা না নিলেও পারতি আপু। আমি তোকে একবারও বলেছি রাহিকে আমার পছন্দ। ওকে তো আমি ভালো করে চিনিও না। আই লাইক ইনায়া। বসার ঘরে বসে থাকা কাজী সহ গুটি কয়েক মানুষ মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করেন। আথার চৌধুরী এগিয়ে জাফর আহমেদের সাথে হেসে কৌশলাদি বিনিময় করেন। আরো সে এগিয়ে এনার হাত ধরে এগিয়ে উপরে নিয়ে যায়। আরাবি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি নিচু করে বসে থাকে। ইন্তিশার কাজীকে তার টাকা দিয়ে এগিয়ে দিয়ে আসতে যায়। কিছুক্ষণ পর আরাবির পাশে এসে আরশি বসে। পাশাপাশি সোফায় আথার চৌধুরী ও আরাবির বাবা জাফর আহমেদ বসে। আকলিমা বেগম খাবার টেবিল সাজাতে ব্যস্ত। নতুন মেহমান এসেছে। যদিও জাফর সাহেব একদিকে তাদের পূর্ব পরিচিত, কিন্তু এখন এক নতুন সম্পর্কে বেড়াজালে তাকে নতুন মেহমান ধরা যায়। জাফর সাহেব আরাবির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এত কাহিনী করার কোনো দরকার ছিল না আরাবি। আমাকে হয়রানি করিয়ে সিলেট থেকে নিয়ে আসারও দরকার ছিল না। বিয়েটা আমরা পরে ধীরে সুস্থে দিতে পারতাম। আমি চেয়েছিলাম এখন বিয়ে করব, তাই এখনই করেছি। তুমি জানো আরাবি যখন যেটা চায় তখন সেটা না হওয়া পর্যন্ত শান্ত হয় না। একঘেয়েমি অভ্যাস আর কত। এবার বিয়ে হয়েছে তোমার, এই অভ্যাস ছাড়ো আর রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। আমি যদি শুনি তোমার এই পাগলাটের রাগ কোনোভাবেই ইনিয়ার উপর খাটিয়েছো, তাহলে আমার মেয়ে ইনিয়াকে তোমার কাছে আর দিচ্ছি না। আরাবি চোখ তুলে বাবার দিকে তাকায়। বসার ঘরে বসে থাকা বাকিরা ফেলফেল করে তাকিয়ে বাপ ছেলের কথোপকথন শুনছে। আকলিমা বেগম তাড়া দেয় খাবার টেবিলে আসার জন্য। সবাই উঠে দাঁড়ায়। আরাবি চারদিকে তাকিয়ে আরশিকে বলে, ইনায়া কোথায়ও খাবে না? আরাবির কথায় সবাই আবার আরাবির দিকে তাকিয়ে দেখে ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে আছে। জাফর সাহেব হালকা হেসে জায়গা ছাড়ে। এখানে এখন রয়েছে আরশি আর ইন্তিশার। আরশি রয়ে শুয়ে বলে, তুই খেতে যা, ইয়ানার খাবার উপরে পাঠিয়ে দিচ্ছি। আরাবি মাথা নেড়ে চলে যায়। আরশি খুব খুব করে কেসে ইন্তিশারকে উদ্দেশ্য করে বলে, দেখেছো আমার ভাইয়ের তোমার বোনের প্রতি কত ভালোবাসা। খেতে যেও নিজের বউকে খুঁজছে, আর তুমি আমাদের বাড়িতে যেয়ে আমার কথা না জিজ্ঞাসা করে রাক্ষসের মতো খেয়েছো। কথাটা বলে আরশি ভেঙচি কেটে চলে যায়। ইন্তিশার মাথা চুলকে বলে, আমাকে রাক্ষস বলে গেল। জানালার ধারে দাঁড়িয়ে ইনায়া তাকিয়ে আছে আকাশের দিকে। গায়ে জড়ানো জর্জেটের পাতলা লাল শাড়িটা উঠছে। খোপা করা চুলগুলো এলো হয়ে আছে। ইনায়ার ভাবনা আজকে নিজের জীবনের তুমুল পরিবর্তন নিয়ে। এই তো আজকে সূর্য ওঠার পরে ভোরে এসেছিল ইনায়া চৌধুরী, কিন্তু ভোর পেরিয়ে ঘন কালো রাতের আধারের মতো তার জীবনেও পরিবর্তন এলো হয়ে গেল ইনায়া আহমেদ। আরাবি যখন ইনায়াকে পছন্দ করে সে কথা সবার সামনে বলেছিল, ইনায়া তখন বাকরুদ্ধ। পাশাপাশি অবাক হয়েছে সবাই। ইনায়ার মামা মামি বসার ঘরে পা রেখে এই কথা শুনেই ক্ষিপ্ত হন। আকলিমা বেগমের সাথে রাগারাগি করে বেরিয়ে যান রাহিকে নিয়ে। রাহি অনেক কান্নাকাটি করেছে আরাবিকে সে বিয়ে করবে, এটাও সবার সামনে কেঁদে কেটে বলেছে। কিন্তু আরাবি ঠাই নিজের কথাই রয়েছে, নড়বড়ে হয়নি। গম্ভীর গলায় রাহিকে কিছু কথাও বলেও দিয়েছে। প্রথমত আমি তোমাকে চিনতাম না রাহি। ইনায়ার থেকে শুনতে পারি তুমি তার মামাতো বোন, কিন্তু বিশ্বাস করো তুমি প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে যেতে, আমার ফ্ল্যাটে যেতে। আমি তোমাকে নিয়ে এমন কোনো অনুভূতি পাইনি। নিজ বোনের চোখে দেখে এসেছি তোমায়, তাই এখন আমাকে শত বলেও লাভ হবে না তোমার। কেননা যার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই তাকে বিয়ে করা সম্ভব না। দুনিয়াটা গোল। আশা করি তুমি নিজ জীবনে ভালো একজন জীবনসঙ্গী খুঁজে পাবে। ইনায়া তখন আরাবির দিকে তাকিয়েছিল। রাহিকে টেনে তুললো। তার মা পা বাড়ালো ঘরের বাইরে। যাওয়ার সময় রাহি অগ্নিদৃষ্টিতে ইনায়ের দিকে তাকিয়েছিল।
যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে তাকে। চলে গেল রাহি। আরশি চুপচাপ দাঁড়িয়ে শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়েছিল। আথার সাহেব সেটা বুঝতে পেরে স্বাভাবিক গলায় একটা কথাই বলেছিল, জাফর সাহেবকে আসতে বলো। আরশি মুখে হাসি ফুটিয়ে বাবাকে সব জানায়। জাফর সাহেবও রওনা হন ঢাকার উদ্দেশ্যে। আজকে সন্ধ্যায় এসে পৌঁছান এবং রাতেই বিয়ের ব্যবস্থা করে 3 বার কবুল বলে আরাবি ইনায়াকে করে নেয় নিজ জীবন সঙ্গী। ইনায়া পুরোটা সময় নীরব ছিল। সে যেন এত তাড়াতাড়ি এত কিছু মেনে নিতে পারছিল না। ইনায়া ভাবনা থেকে বেরিয়ে আসে নিজের পেছনে কারো উপস্থিতি অনুভব করে। পেছনে থাকা মানুষটা ইনায়ার অগোছালো শাড়ির আঁচল টেনে ভালো করে গায়ে পেঁচিয়ে দেয়। ইনায়াকে ঘুরে নিজের মুখোমুখি আনে। ইনায়ের চিবুক গলা ছুঁয়েছে, চোখ জোড়া মেঝেতে আবদ্ধ। আরাবি গম্ভীর গলায় ইনায়াকে শুধায়, আমার দিকে তাকাও ইনায়া। ইনায়া মাথা তুলে তাকায়, আরাবি গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। ইনায়া সরাসরি আরাবির চোখের দিকে তাকিয়ে আছে। কিছুটা সময় নিয়ে আরাবি বলে ওঠে, আসছি আমি, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, বাসায় পৌঁছে তোমাকে ফোন দিব। ইনায়া চুপ করে আছে। মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। তার খুব করে বলতে ইচ্ছে করছে আজকের রাতটা এখানেই থেকে যান, কিন্তু বলল না। মৃদু মাথা নাড়িয়ে সায় জানালো। আরাবি ঘুরে পা বাড়ায়, হেঁটে চলে যায় দৃষ্টির বাইরে। একবারও পেছন ফিরে তাকায় না। ইনায়া ভেবেছিল একবার পেছন ফিরে ইনায়ের বিষণ্ণ মুখটা দেখবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। ইনায়া দৌড়ে এগিয়ে যেয়ে বেলকনিতে যায়। আরাবি ততক্ষণে গাড়িতে উঠে পড়েছে। ইনায়া এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে হঠাৎ নিজের ফোনে আরাবির ফোন পেয়ে ফোনটা তুলে কানে নেয়। পরপরই শুনতে পায় আরাবির নরম গলা, ঘুমিয়ে পড়ো ইনায়া, আমি কালকে আসছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কেমনি কি? ইতিকার উৎফুল্ল কণ্ঠে বলা কথাটা শুনে হাসি ইনায়া। পায়ে রাখা বালিশটা জড়িয়ে বিছানায় শুয়ে বলে, তোর বিশ্বাস না হলে আমার আর কি করার? বিয়ে নিয়ে আমি মিথ্যে বলবো? ইতিকা ইনায়ের হাত চেপে ধরে বলে, কিভাবে কি হলো আমাকে খুলে বল। ইনায়া উঠে বসে সম্পূর্ণ ঘটনা বলে ইতিকাকে। ইতিকা সব শুনে বেজায় খুশি, কিন্তু আরাবির কথা জিজ্ঞেস করতে মুখ কালো করে ফেলে ইনায়া। অভিমানী স্বরে বলে, ওনার খবর আমি জানি না, আমাকে বলেছিল পরের দিন আসবে, আজকে 2 দিন হতে চললো, কোনো খবর নেই। হয়তো কোনো কাজে ব্যস্ত আছে তাই আসছে না। ইনায়া ঠোঁট উল্টে বলে, হয়তো। পাখিরা মিষ্টি স্বরে সম্ভাষণ জানায় সন্ধ্যাকে। চারদিকে লালচে হাওয়া ছড়িয়ে পড়ে, বাতাস বইছে তুমুল বেগে। এই যে ঝড়ের পূর্বাভাস। দূরে থাকা গাছগুলো বাতাসের বেগে হেলে পড়ছে, আকাশে মেঘ গুরুম গুরুম ডাকছে। আশেপাশে মানুষজন নিজেদের কাপড় চোপড় নিতে ছাদে ছুটছে। রিক্সা চালকগুলো রিক্সায় হুট তুলে বাড়ি ফেরার প্রয়াস নিচ্ছে। ইনায়ার কেন জানি বৃষ্টির থেকে বৃষ্টি আসার পূর্বের এই মেঘলা আকাশ, মন ভোলানো বাতাস অনেক ভালো লাগে। তাই মায়ের শত বকা শুনেও ছাদে এসে দাঁড়িয়ে আছে, ছাদের রেলিং ধরে মুখটা আকাশের পানে রাখে। বাতাসের সাথে বৃষ্টির ফোঁটাও পড়ছে আকাশ থেকে। বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ইনায়ার সারা শরীর। পরনের সাদা টপস ভিজে জবজবা হয়ে গেছে নিমিষেই। ইনায়া হাত ছড়িয়ে গুনগুনিয়ে গান গাইছে, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজও রাখবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কমলো চিন্তা আমার। পেছনে কারো উপস্থিতি অনুভব করে ইনায়ের সাথে সাথে পুরুষালী কণ্ঠে গান শুনতে পায়। হালকা হাওয়ার মতন চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। ইনায়া অতি পরিচিত কণ্ঠটা শুনে পিছনে তাকায়। আরাবি দাঁড়িয়ে আছে অফিসের পোশাকে, সাদা শার্টটা ভিজে গেছে, চুল থেকে টুপটাপ পানি ঝরছে। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ইনায়ার দিকে। বৃষ্টির প্রলেপে চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে আছে ইনায়া। শীতল বাতাসে ঠান্ডা লাগছে সারা শরীরে, তীর তীর করে কাঁপছে ঠোঁট জোড়া। আরাবি সেদিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ঠান্ডায় কাঁপাকাঁপি করছো, রুমে যাচ্ছ না কেন? আর একটু থাকি। ইনায়ার অনুরোধ ঈশ্বর। আরাবি হালকা এগিয়ে আসে, দূরত্বে গুছিয়ে নেয়, কোমর চেপে কাছে টেনে নেয় ইনায়াকে। চুলগুলো কানের পাশে গুজিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি যদি এখন এখানে থাকো তাহলে ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটে যাবে, তুমি কি সেটা চাও? ইনায়া দুদিকে মাথা নাড়ায়। আরাবি কোমর ছিঁড়ে দেয়। ছাড়া পেয়ে ইনায়া ভোঁ দৌড় দেয়, কিন্তু যেতে পারে না, সেখানেই ধপাস করে পড়ে যায়। আওয়াজ পেয়ে আরাবি পেছনে ফিরে তাকায়। ইনায়া কোমর চেপে বসে ব্যথায় কুকড়ে যাচ্ছে। আরাবি কপাল চাপড়ে কাছে এগিয়ে যায়, পাজা কোলে তুলে নেয় ইনায়াকে। টিস্যু দিয়ে নাক চেপে ধরে হাঁচি দিচ্ছে ইনায়া। পাশে আকলিমা বেগম স্যুপ খাইয়ে দিচ্ছে আর ইনায়াকে কথা শোনাচ্ছে।
ইনায়া বিরক্ত হয়ে ভাঙা গলায় বলে ওঠে, উফ, চুপ থাকবে মা, আর ভালো লাগছে না। এখন চুপ থাকবো কেন? হ্যাঁ, কতবার বললাম বৃষ্টিতে ভিজলে তোর ঠান্ডা সর্দি হবে, সে কথা কানে নিয়েছিস? নিজে তো ভিজে জ্বর বাঁধালি, সাথে আরাবিরও। ইনায়া সোফায় বসে থাকা আরাবির দিকে সরু চোখে তাকিয়ে বলে, আমি কি ওনাকে ভিজতে বলেছি নাকি? উনিই তো গিয়েছে। আরাবি ফোন থেকে দৃষ্টি তুলে ইনায়ের দিকে তাকায়। ইনায়া হাঁচি দিয়ে আবার আরাবির দিকে ভ্রু কুঁচকে তাকায়। আকলিমা বেগম উঠে দাঁড়ায়, আরাবির দিকে তাকিয়ে বলে, আজকে এখানেই থেকে যাও, আমি তোমার জন্য বালিশ এই ঘরে নিয়ে পাঠাচ্ছি। আরাবির সাথে সাথে উঠে দাঁড়ায়। আকলিমা বেগমের উদ্দেশ্যে বলে, না আন্টি, আমি বৃষ্টি কমলেই চলে যাচ্ছি। কোনো কথা না, চুপচাপ বসো, আমি আরশিকে দিয়ে বালিশ পাঠাচ্ছি। কথাটা বলে আকলিমা বেগম চলে যায়। ইনায়া ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আরাবি তার দিকে তাকাতেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, ব্যস্ত কণ্ঠে বলে, আমি অন্য রুমে চলে যাচ্ছি। আরাবি হাত টেনে আবার বিছানায় বসে ইনায়াকে। ইনায়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আরাবি পাশে বসতে বসতে বলে, আমি কি তোমায় উঠতে বলেছিলাম? সব কাজ আগ বাড়িয়ে কেন করো? ইনায়া চুপটি মেরে বসে আছে। আরো শেষে বালিশ দিয়ে যায়। ইনায়া গুটিসুটি মেরে পাশে শুয়ে পড়ে। আরাবি সেদিকে তাকিয়ে হেসে নিজেও একপাশে শুয়ে পড়ে। গভীর রাত নেমে এসেছে। চারদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। চাঁদের নীলাভ মিটিমিটি আলো সারা ঘর জুড়ে। বৃষ্টি আসার পরে আকাশ যেমন অন্ধকার হয়ে থাকে, ঠিক তেমন হয়ে আছে। শীতল বাতাস গায়ে অদ্ভুত পরশ বুলিয়ে দিচ্ছে। ঘুম আসছে না আরাবি। শত চেষ্টা করে চোখটা লেগেছিল সবে, কিন্তু নিজের উপর কারো উপস্থিতি অনুভব করে ঘুমটা ছুটে যায়। চোখ মেলে তাকিয়ে চাঁদের মিটিমিটি আলোতে দেখে ঘুমের মাঝে ইনায়া তার উপরে এসে পড়েছে। মুখটা গুজে রেখেছে আরাবির প্রশস্ত বুকে। গুটিসুটি হয়ে পা ছড়িয়ে রেখেছে সারা বিছানায়। আরাবি ইনায়াকে সরাতে চায়, তখনই ঘুমন্ত ইনায়া পা উল্টো করে আরাবিকে দেয় এক লাথি। আরাবি থতমত খেয়ে আছে। ইনায়া গড়াগড়ি খেয়ে বিছানার এক পাশে চলে গেছে। আরেকটু নড়লে খাট থেকে পড়ে যাবে মেঝেতে। আরাবি লাথি দেওয়া জায়গায় হাত দিয়ে ঘষে ইনায়াকে টেনে খাটের মাঝখানে আনে। ইনায়ার পরনের জামার অবস্থা বেহাল। গায়ে জড়ানো ওড়নাটা বালিশের কোণায় পড়ে আছে। গায়ে দেওয়া কাঁথা মেঝেতে ফেলে রেখেছে। এক কথায় তার ঘুমের অবস্থা নাজেহাল। এই বৃষ্টি ভেজা রোমাঞ্চকর রাতে কোথায় বউয়ের আদর খাবো? কিন্তু আমার তো কপাল খারাপ, বউ আমার ঘুমন্ত ফাইটারের মতো আমাকে লাথি খাওয়াচ্ছে। নিজের আফসোসের কথা বলে হাসে আরাবি। দৃষ্টি দেয় ইনায়ের দিকে। তার ফর্সা পা দুটো আরাবিকে চুম্বুকের ন্যায় টানছে। হালকা গোলাপি ঠোঁট জোড়া কানে ফুলের পাপড়ির ন্যায় লাগছে। হালকা গোলাপি ঠোঁট জোড়া কোনো ফুলের পাপড়ির ন্যায় লাগছে। মনে জোয়ার ভাটার মতো উত্থাল ঢেউ। শক্ত ব্যক্তিত্ব ভেঙে গুড়িয়ে যাওয়ার পথে। কোমর চেপে ধরে ইনায়াকে কাছে টেনে নেয়। জাপটে ধরে গলায় মুখ গুজে। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে ইনায়ের ঘুম ছুটে যায়। ফোলা ফোলা চোখ জোড়া দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে ইনায়া হালকা নড়ে। আরাবি গলা থেকে মুখ তুলে ইনায়াকে নিজের দিকে ঘোরায়। ইনায়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আরাবির চোখ জোড়া আজকে গম্ভীর নয়, শীতল দৃষ্টি তার পানে নিক্ষেপ করা। আরাবির হাত এখনো ইনায়ার কোমর চেপে ধরে আছে। ইনায়া সেদিকে তাকিয়ে মোচড়ানো শুরু করে। আরাবি হেসে নিজের সাথে আরো মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলে, এখন রোম্যান্স চলবে, পুকি একদম নড়াচড়া করবে না। রাতের অন্ধকার শেষ হয়ে আলোকিত হয়েছে চারপাশ। বৃষ্টির জন্য রাস্তাঘাট ভিজে জবজবে। ঝড়ের কারণে গাছ ভেঙে পড়ে আছে। রাস্তা এ নিয়ে হালকা জঞ্জাট। গাড়িতে বসে জ্যাম ছোটার অপেক্ষা করছে আরাবি। বিরক্ত হয়ে আছে, প্রায় আধ ঘন্টা যাবৎ বসে আছে। গাড়ির মিররের দিকে তাকায় আরাবি। নজর যায় ঘাড়ের মধ্যে থাকা নখের আঁচড়। লালচে হয়ে আছে নখের দাগ, স্পষ্ট বোঝা যাচ্ছে। আরাবি শার্টের কলার দিয়ে ঢাকার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ। কোনোভাবে আঁচড়ের জায়গা গোপন করা যাচ্ছে না। দীর্ঘশ্বাস ফেলে আরাবি। ইনায়া এখনো ঘুমমত্ত। আকলিমা বেগম এসে বারবার ডেকে যাচ্ছেন। 11টা বাজে, এখনো তার ওঠার নাম নেই। এবার বিরক্ত হয়ে মুখে পানির ছিটা দিলেন আকলিমা বেগম। ইনায়া তড়িঘড়ি করে ঘুম থেকে জেগে উঠে বসে। মাথা চুলকে মায়ের দিকে তাকিয়ে রাগে স্বরে বলে, এভাবে কেউ ঘুম থেকে জাগায়? তুমি আমার মা নাকি ঘসিটি বেগম? আকলিমা বেগম কপটে রাগ দেখিয়ে কিছু বলতে চেয়েও থেমে যান। ইনায়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে পাশে থেকে ক্রিমের কোটে এগিয়ে দিয়ে বলে ওঠেন, লাগিয়ে নে। ইনায়া হাবার মতো তাকিয়ে আছে। এটা লাগিয়ে কি হবে? কপাল কুঁচকে বলল, এটা লাগাবো? কোথায় আর কেন? ঠোঁটে লাগাতে বলছি, আর ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। কথাটা বলে আকলিমা বেগম তাড়াতাড়ি চলে যান। ইনায়া উঠে আয়নার সামনে দাঁড়িয়ে হতবিহ্বল হয়ে যায়। ঠোঁট কেটে জখম হয়ে আছে। ঠোঁটে হাত দিয়ে কালকে রাতের কথা মনে পড়ে যায়। ইনায়া ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে ক্রিমটাও ঠোঁটে লাগিয়ে নেয়।
এই জখম খুব সহজে যাবে না, লেগে থাকবে দিনের পর দিন। অনবরত কলিং বেল বাজিয়ে যাচ্ছে ইনায়া, কিন্তু আরাবির কোনো খবর নেই। হাতে থাকা টিফিন বক্সের দিকে তাকায় ইনায়া। আকলিমা বেগম পাটিসাপটা পিঠা বানিয়ে পাঠিয়েছে আরাবির জন্য। ধৈর্যের বাঁধ ভাঙে ইনায়ার, মুখ ফুলিয়ে পা বাড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই হাতে টান অনুভব করে। আরাবি একটানে রুমের মধ্যে নিয়ে দরজার সাথে চেপে ধরে ইনায়াকে। আরাবি হালকা ঝুঁকে আসে, ইনায়া পেছনে যেতে চায়, কিন্তু দরজার কারণে আর নড়তে পারে না। আমার মান সম্মানের ফালুদা বানিয়ে শান্তি মতো ঘুরে বেড়ানো হচ্ছে। ইনায়া কিছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি আবার কি করলাম? আরাবি তার ঘাড়ের দিকে আঙ্গুল তাক করে। ইনায়া সেদিকে তাকিয়ে দেখে নখের আঁচড়। ইনায়া কটমট করে উত্তর দেয়, আপনি কি ভালো কাজ করেছেন, নাকি মায়ের সামনে আমার ইজ্জতের ব্যাটারি অফ করে দিয়েছেন? কথাটা বলে ইনায়া আরাবির মতো ঠোঁটের দিকে আঙ্গুল তাক করে। আরাবি সেখানে তাকিয়ে দেখে ঠোঁট কেটে দাগ পড়ে গেছে। আরাবি ছেড়ে দেয় ইনায়াকে। ইনায়া ভেঙচি কেটে পিঠার বক্সটা টেবিলে রাখে। আরাবি ইনায়ার নখগুলো যত্ন করে কেটে দিচ্ছে। পাশেই ইনায়া বিষণ্ণ মন নিয়ে বসে আছে। তার সুন্দর নখগুলো কেটে আরাবি একদম ছোট ছোট করে ফেলছে। নখ কাটা শেষ হলে আরাবি ইনায়াকে চাপা স্বরে বলে, এখন পারফেক্ট, নেই কোনো পিছুটান। আমিও দেখি এই নখ দিয়ে আমার উপর কিভাবে অত্যাচার করো। তাহলে আমিও আপনার দাঁত ভেঙে দেই? আমার ঠোঁটেরও তো শান্তিমতো বেঁচে থাকার অধিকার আছে। আরাবি কটমট দৃষ্টিতে তাকালো। ইনায়া ব্যঙ্গ করে উঠে দাঁড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে। আরাবির মা জিনিয়া বেগম গত হয়েছেন 10 বছর হবে। এই 10 বছরে জাফর সাহেব নিজ হাতে ছেলে মেয়েকে মানুষ করেছেন। আরাবিকে ইতালি পাঠিয়ে পড়ালেখা শেষ করেছেন। অফিসের কাজে সিলেটে থাকাকালীন আরশিকে কোথায় রাখবে তা নিয়ে চিন্তা হতো, কিন্তু সময়ের সাথে সাথে আরশিও বড় হয়ে ওঠে, সামলে নেয় একা নিজ হাতে। ছোটবেলা থেকে আরাবি ছিল জেদি রক্তটা। এই জেদি পুরুষের জীবনও একটা মেয়ে এসেছিল, কিন্তু দিন শেষে ঠকিয়ে নিঃস্ব করে ভেঙে দিয়েছে আরাবিকে। এই অবস্থায় আরাবিকে দেশের বাইরে পাঠিয়ে দেয় জাফর সাহেব। আরাবি ফিরে আসে, কিন্তু জীবন থেকে মুছে ফেলে অতীত। এখানে এসে মায়া পড়ে যায় চঞ্চল মায়াবী অষ্টাদশী। প্রথমে ক্ষণিকের ভালো লাগা মনে হলো, আরাবি পরে বুঝতে পারে অষ্টাদশী তাকে ইন্দ্রজালে আবদ্ধ করে ফেলেছে, যেখান থেকে বের হওয়া মুশকিল। ভেঙে যাওয়া চিত্তে সমীরণ হিসেবে অষ্টাদশীর আগমন। নতুন করে শুরু গল্প, নতুন করে হয় ভালোবাসা। কিন্তু গল্পটা কার? অষ্টাদশীর, নাকি অষ্টাদশীর মায়া পড়ায় সেই প্রেমিক পুরুষের? সময় থেমে থাকে না, সময় বহমান, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। ইনায়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আরাবির সাহায্যে পরীক্ষা বেশ ভালোই হয়েছে। এখন অবসর সময় পার করছে। আরাবির দেখা মেলে 2 দিন পর পর। প্রতিদিন দেখা হয় না, দেখাও হয় কিছু মুহূর্তের জন্য, যা খুবই কম। ইনায়ের অশান্ত মন, অভিমানী চিত্তে আরাবির প্রতি অভিমান। আজকে জাফর সাহেব আসছে সিলেট থেকে, কেন আসছে কেউ জানে না। হঠাৎ করেই তার চলে আসা। ইনায়া এগিয়ে ভালোমন্দ জিজ্ঞেস করে উপরে চলে গেছে। জাফর সাহেব আথার সাহেবের সাথে কথা বলছে বসার ঘরে বসে। আরশি আরাবিকে ফোন করে জানিয়েছে এখানে আসতে। জাফর সাহেবের জরুরি তলরব। তাহলে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কালকেই। জাফর সাহেবের কথায় সবাই সায় জানায়। ইনায়া ও আরাবির বিয়ের অনুষ্ঠান হবে সিলেটে, আরাবিদের গ্রামের বাড়িতে। সিলেটে যাওয়ার সব ব্যবস্থা করেই উনি এসেছেন। এখন সবাই গোছগাছ করে নিলেই হবে। এত তাড়াতাড়ি অনুষ্ঠান কেন হচ্ছে সেটা ভাবছি ইনায়া। তখন তো বলেছিল 2 বছর পরে ঘরে তোলা হবে অনুষ্ঠান করে। আরাবি আজকে এখানেই থাকবে। জাফর সাহেব আথার সাহেবের সাথে বসে বিয়ের দাওয়াতের লিস্ট করছে। বেরানোর দরজা খুলে ভেতরে আসে আরাবি। ইনায়া শোয়া থেকে উঠে বসে। আরাবি একবার সেদিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। ভদ্র সুশীল ভাবে ঘুমাবে ইনায়া, ওই দিনের মতো আমাকে খাট থেকে ফেলে দিও না। সামনে বিয়ে করছি, হাড় ঠিক থাকা লাগবে। আরাবির কথায় ইনায়া পাশ ফিরে সরু চোখে তাকায়। আরাবি কথাটা বলে চোখ বন্ধ করে শুয়ে আছে। ইনায়া ওপাশ ঘুরে শুয়ে পড়ে। কিছু সময় পার হয়, ঘুম আসছে না, চোখ জোড়ায়। এপাশ ওপাশ ফিরেও ঘুমাতে ব্যর্থ ইনায়া। ঘুম যেন আজ পালিয়ে গেছে বহুদূর। আরাবি এপাশ ঘুরে তাকায় ইনায়ার দিকে। নিজের কোমরে টান পেয়ে ইনায়া চোখ খুলে তাকায়। ততক্ষণে তার মাথা ঠেকেছে আরাবির বুকে। আরাবি ইনায়ার চুলে হাত বুলাতে বুলাতে বলে, এবার ঘুমান ম্যাডাম, নড়চড় করলে ফল ভালো হবে না। সামনে বিয়ে, অনেক ধকল যাবে। এ সময় ঘুমটা জরুরি, মনে রাখবে। আজকেই তোমার ভালো করে ঘুমানোর শেষ সময়। ইনায়া ক্ষীণস্বরে প্রশ্ন করে, কেন? ঘুমাতে দিব না আমি। আরাবির কথার মানে বুঝতে পেরে অন্ধকার ঘরটায় ইনার লাজুক হাসিটা ফুটে ওঠে। এপাশ ঘুরে ইনার মুখ লুকায় আরাবির বুকে। চোখ বন্ধ করে চেষ্টায় থাকে ঘুমানোর। শাসা করে গাড়ি ছুটে যাচ্ছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভীষণ টানছে। সিলেটের গণ্ডি পেরিয়ে গ্রামের দিকে যাচ্ছে গাড়ি। পাশে সবুজ ফসলের মাঠ। কৃষকরা মাঠে কাজ করছে। স্কুল ড্রেস পরে ছাত্রছাত্রীরা হাঁটা দিচ্ছে। ফেরিওয়ালা হাঁক পেরে ডাকছে,
অনেকে গ্রামের ভিতর এরকম গাড়ি আসতে দেখে তাকিয়ে আছে। ছোট ছেলেপুলেরা গাড়ির পিছু পিছু ছুটছে। ইনায়া হাসি মুখে গ্রামের সৌন্দর্যের পাশাপাশি এসব ঘটনাও দেখছে। সিলেট এবার সে প্রথম এসেছে। এর আগে নানার গ্রামের বাড়ি গিয়েছে অনেকবার। এতটুকুই ছিল তার গন্তব্য। ঢাকার বাইরে তেমন কোথাও যায়নি সে। ট্যুরে একবার সিলেট যাওয়ার বায়না ধরলে আকলিমা বেগম একা কোথাও যেতে দিবেন না বলে ইনায়াকে বলতো। এখন কোনো ঘোরাঘুরি নেই, বিয়ের পর জামাইয়ের সাথে একেবারে ঘুরতে যাবে। ইনায়া ছোট ছিল, তখন হ্যাঁ সূচক মাথা নেড়ে হাসতে হাসতে চলে যেত। এখন বড় হয়ে সিলেট যাচ্ছে, তাও নিজ বিয়ের জন্য। সময় আসলে সবকিছুই বদলে দেয়। জীবনের মোড় ঘুরিয়ে কখনো নিয়ে আসে হাসি খুশি জীবন, কখনো বা বিষাদময় সময়। ইনায়া শুরু করতে যাচ্ছে নতুন জীবন। শুরু হচ্ছে নতুন গল্প, নতুন মানুষের সাথে নতুন জীবন। এগিয়ে নিয়ে যাবে দুজনকে বহুদূর। গল্পের সূচনা ঘটবে শীঘ্রই, কিন্তু এই গল্প কি উপসংহার পর্যন্ত টিকবে? দুজন কি পারবে একইভাবে চিরকাল একে অপরকে বুঝতে? আরবি কি পারবে অষ্টাদশী চঞ্চল মেয়েটাকে আগলে রাখতে? অষ্টাদশী কি পারবে গম্ভীর এই পুরুষের বুকে চিরকাল মাথা রেখে ঘুমাতে, হাত ধরে সারা জীবন হাঁটতে, তার হাসির কারণ হতে? লীলাবালি লীলাবালি, বর যুবতী সৈগ, বর যুবতী সৈগ, কি দিয়া সাজাইমু তোরে। অনেকের মুখে মুখে উচ্চারিত হচ্ছে গানটি, সাথে তাদের হাতের ছোঁয়ায় ইনায়ের গালে ফুটে উঠছে হলুদ। আরবির দাদি আঞ্জুমালা বেগম সুরে সুরে গান গাইছে আর ইনায়াকে হলুদ ছোঁয়াচ্ছে। পাশেই আরবি সবসময়ের মতো গম্ভীরভাবে বসে আছে। গ্রামের বিয়ের এত নিয়ম দেখতে দেখতে অবস্থা নাজেহাল তার। লোক সমাগম চেয়ারে বসে এদিকেই তাকিয়ে আছে। ভিডিও ম্যান নানা পোজে ছবি তুলছে আর ভিডিও করছে। ইনায়ের আবদারে এসব করা। আরবের ভাবনা ভাঙে নিজের গালে হলুদ ছোঁয়াতে। গায়ে হলুদ মাইয়া কন্যা গো, কন্যা বেনারসি পইরা হাই গো, পালকি চইরা তুমি যাইবা স্বামীর ঘরে, গায়ে হলুদ মাইখা যাইবা গো। গানটা বলতে বলতে আরবির দাদি আরবিকে হলুদ ছোঁয়া দিচ্ছে। আরবি আর ইনায়া একে অপরের দিকে তাকায়। সে তখন থেকে নানা গান বলছে যা তারা জীবনেও শুনেনি, কিন্তু গানের সুরগুলোর সাথে গানটা বুড়ো দাদিদের মুখে বেশ ভালো লাগছে। আরবি স্টেজ ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ইনায়ার ছবি তোলা হচ্ছে। বসে বসে বিভিন্ন পোজে ইনায়া ছবি তুলছে। আরবি সেদিকে তাকিয়ে হাসে। চারদিকে ফুলের সমাহার, নানা রঙের মরিচাবাতি। হলুদ শাড়ি পরে তার হলুদ পাখি বসে আছে। তার পাশে আরো হলুদ পাখি কিচিরমিচির করছে। আরশি সহ আরবের আরো কাজিনরা ইনায়ের সাথে ছবি তোলার জন্য স্টেজের ওখানে ভিড় জমাচ্ছে। লাল পেরে হলুদ শাড়ির মুখে হালকা প্রসাধনের ছোঁয়ায় অপরূপ সাজে লাজুক রাঙা মুখে ইনায়া বসে আছে। আরবের গায়ে সাদা কটনের পাঞ্জাবি। সবাই বলছে হলুদ পাঞ্জাবি পরে আসতে। ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে তারা, যেখানে নাচ গানের ব্যবস্থা আছে। এক প্রকার টেনে হিঁচড়ে আরবের কাজিনগণ আরবিকে হলুদ পাঞ্জাবি পরিয়ে দেয়। শুরু হয় অনুষ্ঠান। সবাই নীরব হয়ে বসে আছে নাচ গান উপভোগ করার জন্য। ইতিমধ্যে অনেকগুলো পারফরমেন্স হয়ে গেছে। আরবি চুপচাপ বসে আছে। এরা দারুণ উপভোগ করছে। পারফরমেন্স শেষে হাততালিও দিচ্ছে। এবার আমাদের সামনে ভাবিকে উৎসর্গ করে একটি গান নিয়ে আসছে আরবি ভাই। সকলে হইচই করছে। কেউ কেউ আবার উৎসুক দৃষ্টিতে আরবির দিকে তাকিয়ে। আরবি না শোনার মতো করে ঠাই সেখানেই বসে আছে। ইনায়া তাকিয়ে আরবির মনোভাব বোঝার চেষ্টা করছে। পেছন থেকে কাজিনগণ আরবির পিঠ খোঁচা দিয়ে যেতে বলছে। আরবি বিরক্তকর শ্বাস ফেলে বলল, কিছু করতে পারবো না আমি, এসব আমার ভালো লাগছে না, বন্ধ করে সবাই ঘুমাতে যাও। ইনায়া কথাটা শুনতে মুখ কালো করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পাশেই আরশে বসা ছিল। হাত ধরে টেনে ইনায়াকে ফের বসিয়ে দেয়। ইনায়া কপাল কুঁচকে বলে, আমাকে কেন আটকাচ্ছ ভাবি? অনুষ্ঠান বন্ধ করা হোক। আমি চাই না বিরক্ত হয়ে কেউ বাধ্য হয়ে অনুষ্ঠানে থাকুক। আরবি ইনায়ের দিক ফিরে তাকায়। রেগে আছে ইনায়া। সবাই এক দৃষ্টিতে এখানে তাকিয়ে কাহিনী দেখছে। অবস্থায় বেগতিক দেখে আরবি উঠে দাঁড়ায়। স্টেজে থাকা আরেককে বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘটাতে। ইনায়া শাড়ির কুচি ধরে উঠে হেঁটে চলে যায় ঘরে। সবাই হতাশার শ্বাস ফেলে। আরশি ইনায়ার রাগ ভাঙাতে পিছু পিছু ছুটে যায়। নিশীথ গভীর রাত। গাছের শাখে পাখিরা কিচিরমিচির করে ডাকছে। রাতের জোনাকি দিচ্ছে আলোর ডাক। আকাশে মিটিমিটি তারা জ্বলছে। রজনীগন্ধা ফুটেছে ছাদের গাছটিতে। তার গন্ধে মোমো করছে চারপাশ। নিকষ কালো অন্ধকারে রাতের প্রকৃতি ভরা। ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে ইনায়া। পরনের শাড়ি এখনো পাল্টায়নি। ঘুম আসছিল না চোখে। তাই তো নির্ঘুম রাতটা পার করতে এই রাতের প্রকৃতির মাঝে মিশেছে সে। নিজের পাশেই চেনা পরিচিত পারফিউমের গন্ধটা পেয়ে ফিরে তাকায় ইনায়া। আরবি পকেটে হাত গুজে দাঁড়িয়ে, পরনে কালো টি শার্ট আর ট্রাউজার। ইনায়া দেখেও না দেখার ভাব করে আকাশের দিকে তাকিয়ে আছে। আরবি সেদিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে। কিছুক্ষণ পর ধীর কণ্ঠে বলে, গান শুনবে ইনায়া? ইনায়া সরু চোখে তাকিয়ে দুই পাশে মাথা নাড়ে। আরবি ছাদের রেলিং এর উপর উঠে বসে। মুখোমুখি হয় ইনায়া। ইনায়া আরবির দিকে না তাকিয়ে আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছে, আর আরবি তাকিয়ে আছে তার চাঁদের দিকে। গানের সুর তুলে আরবি,
ইনায়া চোখ জোড়া ঘুরিয়ে আরাবির দিকে তাকায়। গানের কণ্ঠস্বর তার হৃদয়ে উত্থাল ঢেউ বসাচ্ছে। গানের প্রতিটা কথা হৃদয় শীতল করছে। ফুলের মৃদু সুবাস চারপাশে, বাতির আলোকসজ্জায় রুমটি, গায়ে জড়ানো শাড়িটা ভেদ করে উদরের ঠান্ডা হাতে স্পর্শে কেঁপে উঠে ইনায়া। আরবি মুখ গুজে ইনায়ার গলায়। ইনায়া পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। প্রিয় মানুষের ছোঁয়া দেহে শীতল শিহরণ বহাচ্ছে। আরবি গলা থেকে মুখ সরিয়ে ইনায়াকে নিজের মুখোমুখি করে কোমর চেপে ধরে। ইনায়া চোখ জোড়া নুয়ে রেখেছে, যেন আজকে পণ করেছে আরবির দিকে তাকাবে না সে। আরবি নুয়ে থাকা চিবুক টেনে তুলে। ইনায়ার চোখ জোড়া আরবির চোখে নিবদ্ধ এখন। নেশাতুর চোখ জোড়ায় তাকিয়ে থাকতে পারছে না ইনায়া। আরবি কিছু সময় পরে ফিসফিসিয়ে বলে, লজ্জার সম্পর্কে একটু ভুলে যাও, হারিয়ে ফেলো নিজেকে তুমি আমার রাতে আমার মাঝে। ইনায়া হালকা হাসে। হাসার দরুন গালগুলো ফুলে ওঠে। আরবি সরাসরি ইনায়ার মুখের দিকে তাকিয়ে স্লো কণ্ঠে বলে, এই রাত তোমার আমার কোনো লজ্জা নামক থার্ড পারসন যাতে আমাদের মাঝে না আসে। মধ্যরাত, ঝিঝি পোকাগুলো রাখছে। গোলাপ শিউলি ফুলের গন্ধ এখনো নাকে এসে ঠেকছে। বুকে মুখ গুজে শুয়ে আছে ইনায়া। আরবি চাপতে ধরে রেখেছে তাকে। দুজনে মিশে আছে দুজনের মাঝে। ইনায়ার ভেজা চুলে মাদকাতর গন্ধ ছেয়ে আছে। আরবি সুগন্ধিত চুলে উষ্ণ উষ্ণ ছোঁয়া। ভেজা চুল থেকে আসা আলকাতরা ও নারকেল তেলের গন্ধ নাসিকা এসে ঠেকছে। বুক থেকে ইনায়ার মুখ সরিয়ে অশ্রু ডুবিয়ে দেয় উষ্ণ ঠোঁটে। রাত ঘনিয়ে মধ্যরাত, দুজনে ভালোবাসা মত্ত। দুজনে মিশে আছে একে অপরের মাঝে। ঠান্ডা বাতাস, মিষ্টি অনুভূতি। দুটি হৃদয়, দুটি দেহ মিলিত হওয়ার সময়ক্ষণ। একটা গল্প পূর্ণতা পাওয়ার দিনক্ষণ এগিয়ে নিচ্ছে চিরতর বন্ধনে। সকালের সূর্যের প্রখর তাপ চোখে এসে লাগতেই আড়মোড়া ভেঙে উঠে বসে ইনায়া। পাশে ফিরে তাকিয়ে আরবিকে না দেখে কপাল কুঁচকে বাইরে বের হয়। বাড়ির উঠানে বসে সবাই পিঠা খাচ্ছে, সকালের নাস্তা হিসেবে। ধোয়া ওড়া গরম গরম পিঠা। বাইরের এই চমৎকার দৃশ্য দেখে ইনায়ার মুখে হাসি ফুটে। এগিয়ে যেয়ে সবার পাশে বেতের মোড়া নিয়ে বসে দুটো চিতই পিঠার সাথে 7 পদের ভর্তা অল্প অল্প করে নেয়। পরম আবেশে পিঠার টুকরো মুখে নেয়। পরপর শুনতে পায় আরবির গম্ভীর কণ্ঠস্বর, তুমি ব্রাশ না করেই খেয়ে ফেলছো। মুখে থাকা পিঠা গিলে আমতা আমতা করছে ইনায়া। পাশে সবাই মুখ টিপে হাসছে। আকলিমা বেগম দুজনের দিকে তাকিয়ে বলে, মেয়ে আমার 1 নাম্বার খবিশ, পছন্দের খাবার দেখলে কোনো দিকে না তাকিয়ে এসে পড়ে। ইনায়া থেকে পিঠার থালাটা কেড়ে নিয়ে আকলিমা বেগম বলে ওঠেন, রুমে যে ফ্রেশ হয়নি, তোর আর আরবির খাবার রুমেই পাঠিয়ে দিচ্ছি। ঠোঁট উল্টে উঠে দাঁড়ায় ইনায়া। আরবের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে জায়গা ত্যাগ করে। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই। রয়েছে আরবি, ইনায়া ও জাফর সাহেব। আরবি ইনায়া সিলেট ঘোরার উদ্দেশ্যে রয়ে গেছে। জাফর সাহেব অফিসে জয়েন করেছেন। বাড়িটা এখন তারা দুজনে। বিকেলে কড়া একটা ঘুম দিয়েছিল ইনায়া। এখন ঘুম থেকে উঠে ছাদে চলে যায়। আরবি সেখানেই দাঁড়িয়েছিল। ইনায়া যেয়ে দোলনায় বসে আরবির উদ্দেশ্যে বলে, এখানে দাঁড়িয়ে কি মেয়ে দেখা হচ্ছে বেআই সাহেব? ইনায়ার কথায় এগিয়ে আসে আরবি। দোলনার পাশে থাকা জায়গা বসে ইনায়াকে টেনে নিজের বুকে ফেলে বলে, কি যেন বললে? ইনায়া আমতামতা করে বলে, বললাম জামাই আমার চাঁদের আলো, সবার প্রিয়, সব থেকে ভালো। আরবি হালকা হেসে তাকিয়ে থাকে ইনায়ার দিকে। ইনায়া হাসি থামিয়ে আরবির দিকে তাকায়। এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, এভাবে তাকিয়ে কি ভাবছেন? ভাবছি ফুলের বুকে মধু থাকে, সমুদ্রের বুকে ঢেউ, আমার বুকে থাকে আমার দুষ্টু মিষ্টি বউ। ইনায়া লাজুক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আরবির বুকে মুখ গুজে। এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয় আকাশ ওড়া শঙ্খচিল, পাশের ফুলগাছে বসে থাকা মৌমাছি। সোনালী সকাল, চারপাশে আনন্দের আমেজ। পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের কাছে আসে রোজার ঈদ বা ঈদ উল ফিতর। মাথায় ঘোমটা দিয়ে এগিয়ে আসে ইনায়া। লাজুক হেসে আরবির পা ছুঁয়ে সালাম করে। আরবি স্মিত হাসে। ইনায়া সেদিকে তাকিয়ে আছে। আরবিও কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইনায়া নিজের হাতটা আরবির সামনে এনে বলে, আমার সালামি দেন। আরবি ভ্রুকুচকে বলে, কিসের সালামি? তুমি কি আমাকে সালামের জন্য সালাম করলে? ইনায়া কপাল কুচকে চলে যাওয়ার জন্য অন্যদিকে ঘুরে। আরবি হাত টেনে ইনায়াকে থামিয়ে দিয়ে বলে, মজা করছিলাম আমি, এত রাগ করো কেন? পকেট থেকে মানিব্যাগ বের করে ইনায়ার হাতে দিয়ে চলে যায় আরবি। ইনায়া হেসে পিছু পিছু ছুটে আরবি। দিন পাল্টায়, মাস শেষ হয় দ্রুতভাবে। তেমনি আরবি ইনায়ার বিয়ের 6 মাস পূর্ণ হলো আজকে। এটা তাদের বিয়ের পরে প্রথমে। আরবির ফ্ল্যাটেই থাকছে এখন তারা। ইনায়া টুকিটাকি রান্না পারে, ওইটা দিয়ে বেশ চলে যায় দুজনে। মাঝে মাঝে আকলিমা বেগম খাবার দিয়ে পাঠায় দুজনের জন্য। ভার্সিটিতে অ্যাডমিট হয়েছে ইনায়া। আরবি অবসর সময় ইনায়ার পড়ালেখার সময় দিয়ে বুঝিয়ে দেয়। আরবি অফিসে থাকাকালীন প্রায় সময়ই ইনায়া আকলিমা বেগমের কাছে চলে যায়। আরবি কারণ জানতে চাইলে ইনায়া বলে একা বাড়িতে তার ভয় করে। আরবিও সম্মতি দিয়ে ইনায়াকে বলেছে ভয় করলে একা বাসায় থাকার কোনো দরকার নেই। সন্ধ্যা,
এখন রান্নাঘরে নিজের জন্য পাস্তা বানাতে ব্যস্ত ইনায়া। আরাবি বাইরে গেছে ইনার জন্য ফুচকা আইসক্রিম নিয়ে আসতে। ইনায়া বায়না ধরেছে তার পছন্দের খাবার আজকে সবগুলো একসাথে খাবে। একটু আগে শাড়ি পরেছিল ইনায়া, শাড়ির আঁচল কোমরে গুজে গুনগুনিয়ে গান গাইছে আর রান্না করছে সে। হঠাৎ নিজের পেটে কারো ছোঁয়া পেয়ে হাতে থাকা গরম খুন্তি লাগিয়ে দেয় আগন্তুকের গায়ে। ছিটকে দূরে সরে যায় আরাবি। ইনায়া ভয় দৃষ্টিতে ঘুরে তাকিয়ে আরাবিকে দেখে ঘাবড়ে যায়। পুড়ে যাওয়া জায়গায় এগিয়ে ফু দেওয়া শুরু করে ইনায়া। আরাবি সেদিকে তাকিয়ে কিছু না বলে চুপচাপ চলে যেতে নেয়। ইনায়া হাত টেনে ধরে কান্না মিশ্রিত গলায় বলে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে দেইনি। ভেবেছিলাম আপনি বাইরে, এ সময় কে আর এসে আমাকে এভাবে ধরবে। আমি ভূত ভেবে ছ্যাক লাগিয়ে দিয়েছি। আরাবি চুপচাপ সরে রুমে যায়। ক্ষতস্থানের জায়গায় মলম লাগিয়ে এগিয়ে আসে রান্নাঘরের দিকে। ইনায়া দরজায় হেলান দিয়ে বসে আছে। আরাবি সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে, গম্ভীর কণ্ঠে বলে, এভাবে নিচে বসে আছো কেন? উঠে কি করব? আপনি তো আমার উপরে রাগ করে আছেন। আরাবি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দুই বাহু চেপে উঠে ইনায়াকে স্বাভাবিক স্বরে বলে, রেগে নেই আমি। বিশ্বাস করি না আমি। আরাবি বাঁকা হেসে ইনায়াকে পাজা করলে তুলে বিছানায় বসায়। খোপা করা চুলগুলো এলোমেলো করে দিয়ে অস্ত্র রাখে ওষ্ঠে। 5 মিনিট এভাবেই অতিবাহিত হয়। হঠাৎ কিছু একটা পোড়ার গন্ধ পেয়ে রান্না করে ছুটে ইনায়া। চুলায় বসানো পাস্তা পড়ে গেছে। আরাবি এসে এই অবস্থা দেখে হেসে বলে, সময় টিভি নিউজে বড় বড় হেডলাইনে এই বিষয়টাই ছাপানো উচিত যে স্বামী স্ত্রী রোম্যান্স করতে চেয়ে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারল নিষ্পাপ পাস্তাদের। ইনায়া ঠোঁট ফুলিয়ে হাঁটা দেয় আইসক্রিম খাওয়ার উদ্দেশ্যে। যে দেখে টেবিলের উপর রাখা আইসক্রিম গলে আছে। আরাবি সেদিকে তাকিয়ে হেসে আবার বলে, স্ত্রী স্বামীকে গরম খুন্তি লাগিয়ে দেওয়ার শোকে আইসক্রিম গলে পানি হয়ে গেছে। স্ত্রীকে খাবার থেকে বঞ্চিত করার জন্য স্বামীর 3 দিনের খাবার বন্ধ করে দিল পুকি। আরাবি ও ইনায়া হেসে একসাথে বলে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। শহর বসন্তময়, আবহাওয়া রোমাঞ্চকর, মনোমুগ্ধকর। ব্যস্ত শহর, ব্যস্ত রাজপথ, ব্যস্ত মানুষের ভিড়ে কোকিলের কুহু কুহু ডাক কানে ভাসছে। ধবধবে সাদা আকাশের নির্মেঘ জমে আছে। বাসার নিচে গলি থেকে রিক্সা নিয়ে উঠে বসে আরাবি আর ইনায়া ঘুরতে বের হচ্ছে তারা। ইনায়ার মন খারাপ হলেই আরাবি তাকে নিয়ে ঘুরতে বের হয়। ইনায়ার চঞ্চল উড়ু মনও প্রকৃতির কাছে এলে সকল মন খারাপ ভুলে বসে। প্রিয় মানুষের সাথে কাটানোর সময় তার সাথে উপভোগ করা প্রতিটা মুহূর্ত যেন চিরস্মরণীয় হয়ে থাকে। নীল রঙের শাড়ি পরেছে ইনায়া, চুলগুলো খোপা করা, ঠোঁটে রাঙিয়েছে মেরুন রঙের লিপস্টিক, হাতে পরেছে ডজনখানেক নীল সাদা মিশ্রণের চুড়ি। ইনায়ার আবদারে আরাবি সাদা পাঞ্জাবি পরেছে, সাথে হাতে ঘড়ি। ব্যাস, এইটুকুই ছিল ইনায়ার খুশির কারণ। রিক্সা দিয়ে শহরের আঁকা বাঁকা পথে ঘুরে বেড়াচ্ছে দুজন। ভোটতলা রিক্সায় আরাবির কাঁধে মাথা রেখে সুন্দর মুহূর্তটা উপভোগ করছে ইনায়া। নিস্তব্ধ নিভৃত রাস্তা, শহরের কোলাহল থেকে একটু দূরে এসেছে তারা, যাতে পায় একটু প্রশান্তি। রিক্সা থেকে নেমে শহরের ধূলিমাখা পথে দুজন পাশাপাশি হাঁটছে। ইনায়া, আরাবির শান্ত ডাকে ফিরে তাকায় ইনায়া। কোনো গুরুত্বপূর্ণ কথা বলার সময়ই এমন শান্ত স্বর থাকে আরাবির, নয়তো সবসময়ের মতো গম্ভীর আওয়াজ শোনা যায় তার থেকে। ইনায়া একটু উঁচিয়ে বোঝায় কি। আরাবি সেদিকে তাকিয়ে ধরে রাখা হাতটা আরেকটু চেপে ধরে বলে, তোমার হাত ধরেই বৃদ্ধ হতে চাই। দূর দিগন্তে চেয়ে আছে ইনায়া, নীল আকাশের পানে। আজকে চাঁদনি রাত, ছাদে বসে আছে দুজন। চাঁদনি রাতের এই জ্যোৎস্না দেখলে মনের ভেতর অজানা এক আনন্দ কাজ করে, মনকে প্রফুল্ল করে তোলে, মিষ্টি অনুভূতি হয়। চাঁদনি রাত সকল মলিনতা মুছিয়ে দিয়ে মনে আনে প্রশান্তি। উজ্জ্বল রাতের তারাগুলো চাঁদনি রাতের আলোতে কমে যায়। বাতাসে বইছে নদীর গন্ধ, রজনীগন্ধা নিজের গন্ধ সুধা ছড়িয়ে দিচ্ছে। ইনায়ার খোপায় গজা বেলি ফুলের মালাটার থেকেও মিষ্টি গন্ধ বের হচ্ছে। ইনায়া চারপাশে নীরবতা ঠেলে বলে, একটা গান বলুন। আরাবি তীর্যক চোখে তাকিয়ে বলে, হঠাৎ গান কেন বলো তো? শুনতে মন চাচ্ছে তাই। আমার সাথে তাহলে তুমিও বলবে? কিছুক্ষণ মৌন থেকে মাথা নাড়া ইনায়া। এগিয়ে দে, এগিয়ে দে, 2-1 পা এগিয়ে দে। হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। বসা থেকে উঠে বসে ইনায়া। দাঁড়িয়ে নিজে সুর টেনে বলে ওঠে, এগিয়ে দে, এগিয়ে দে, 2-1 পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। প্রেমিক পুরুষের জীবনের অন্ধকার দূর করে আলোকিত করে অষ্টাদশী প্রেয়সী। রকচটা গম্ভীর পুরুষটার মনের রানী হয় অষ্টাদশী। 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার 1 বছর, অর্থাৎ 365 দিন। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত দুজন দুজনকে নিজের ভাবে বুঝেছে।
ভালোবেসেছে, খুনসুটি সময় পার করেছে, নিজেদের জন্য হেসেছে, একে অপরের দুঃখে মন খারাপ করেছে। অষ্টাদশী প্রবল অভিমান নিয়ে দিনের পর দিন দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রেমিক পুরুষ সেই অভিমান একটি আলিঙ্গনে ভেঙে ফেলেছে। মোমের মতো নরম অষ্টাদশীকে ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিয়েছে। আবার যখন প্রেমিক পুরুষটি অন্য নারী থেকে ঠকে নিজ হৃদয় ক্ষতবিক্ষত করে একা হয়ে খিটখিটে মেজাজ নিয়ে ঘুরছিল, তখন অষ্টাদশী মলম হয়ে হৃদয় প্রয়োগ করেছে তার। খরার মতো শুকিয়ে যাওয়া মনে বৃষ্টির মতো ঝরে নদীতে উত্থাল ঢেউ বহিয়েছে। এই রাত সাথে ঠান্ডা আবহাওয়া বলেছে দুটি হৃদয় কখনো আলাদা হবে না। এই হাতে হাত, নেশাতুর চোখ যেন সবে দুজনের জীবনের মজা উপভোগ করতে শুরু করেছে। নিঃশ্বাস থাকা পর্যন্ত যেন এই বন্ধন ছিন্ন না হয়। এক পা দুপা করে হেঁটে হেঁটে গল্প পূর্ণতা পাক। সমাপ্ত।